একসময় একটা মেয়ে ছিল এবং তার এত সুন্দর এবং লম্বা চুল ছিল যে তাকে যে প্রত্যেকে দেখেছিল তারা তাদের চোখ বন্ধ করতে পারে না। স্ট্র্যান্ডগুলি এত হালকা ছিল, কেবল সোনালি, অতএব তারা তাকে গোল্ডিলক্স বলে। তার সমস্ত সৌন্দর্যের জন্য তিনি খুব দুষ্টু ছোট মেয়ে ছিলেন। মা তাকে সর্বদা উঠোনে হাঁটার অনুমতি দিতেন, তবে তাদের বাড়ির পিছনে বনের দিকে না যাওয়ার নির্দেশ দেন। অর্ডার গোল্ডিলক্স সেই বনে কি আছে তা জানতে খুব আগ্রহী ছিলেন, আর তাই মা না দেখতে পেয়ে তিনি কোনোরকমে বাসা থেকে বনে চলে যান। মেয়েটি অনেকক্ষণ বনে হাঁটল, হয় তিনি বেরি খুঁজে পান, তারপরে একটি সুন্দর ফুলের দিকে তাকান, তারপরে পাখিরা কিভাবে গান করে তা শোনেন, তাই সে বনে হারিয়ে গেল এবং হঠাৎ একটি ক্লিয়ারিং এসে একটি অস্বাভাবিক বাড়ি দেখতে পেল। গোল্ডিলক্স নিঃশব্দে তার কাছে এসেছিল। আমি ঘুরেছিলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না। তিনি দরজায় কড়া নাড়লেন, কিন্তু কেউ উত্তর দিল না। তারপরে তিনি আরো শক্তভাবে নক করলেন এবং দরজাটি নিজেই খুলল। গোল্ডিলক্স সাবধানে প্রবেশ করল। তিনটি ভালুক সেই বাড়িতে থাকত। একটি ভালুক বাবা ছিল, বড় এবং নোংরা, অন্যটি ছিল মাদার ভাল্লুক, এটা আরো ছোট ছিল, তৃতীয়টি ছিল একটি ভালুক। ভালুকগুলি বাড়িতে ছিল না কারণ তারা জঙ্গলে বেড়াতে গিয়েছিল। মেয়েটি ঘরে ঢুকল এবং টেবিলের উপর তিনটি বাটি পরীর মুখ দেখল। প্রথম বাটি, সবচেয়ে বড়, বাবা ভালুক ছিল, দ্বিতীয় বাটিটি, ছোটটি ছিল মাদার ভাল্লুক এবং তৃতীয়টি সবচেয়ে ছোট ছিল ভালুকের বাচ্চা। প্রতিটি বাটিতে কাছাকাছি একটি চামচ রাখুন, বড়, মাঝারি এবং ছোট। গোল্ডিলক্স এত ক্ষুধার্ত ছিল যে সে প্রথমে একটি বড় বাটি থেকে খেতে চেয়েছিল। তিনি সবচেয়ে বড় চামচ নিয়েছিলেন, পরিচটি নিয়েছিলেন, স্বাদ পেয়েছিলেন, তবে দরিদ্রটি খুব গরম ছিল। তারপরে সে একটি মাঝারি চামচ নিয়েছে, পরিচটি নিয়েছে, স্বাদ পেয়েছে, তবে দরিদ্রটি খুব শীতল ছিল। অবশেষে সে একটি ছোট চামচ নিয়ে ছোট বাটি থেকে দইটি স্বাদ গ্রহণ করলো। এই পরিচ গরম বা ঠান্ডা ছিল না, ঠিক ঠিক। আর গোল্ডিলক্স ছোট্ট বাটি থেকে সমস্ত দই খেয়ে ফেললো। খাওয়ার পরে মেয়েটি বসতে চেয়েছিল এবং চুলার কাছে তিনটি চেয়ার দেখতে পেল, একটি বড়, আরেকটি ছোট এবং তৃতীয়টি খুব ছোট, একটি ছোট বালিশ দিয়ে প্রথমত তিনি বৃহত্তম চেয়ারে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি। তারপরে মেয়েটি মাঝখানে চেয়ারে বসার চেষ্টা করেছিল, তবে এটি খুব শক্ত এবং অস্বস্তিকর ছিল। অবশেষে তিনি সবচেয়ে ছোট চেয়ারে বসলেন এবং এটি তার পক্ষে ঠিক ছিল। গোল্ডিলক্স চেয়ারটি এত পছন্দ করেছিল যে সে তার উপর দুলতে শুরু করে। চেয়ারটি ফেটে গেল, ভেঙে পড়ল এবং সে মেঝেতে পড়ে গেল। মেয়েটি উঠে অন্য ঘরে গেল। তিনটি বিছানা ছিল, বড়, মাঝারি এবং ছোট। প্রথমত, গোল্ডিলক্স প্রথম বিছানার উপরে উঠেছিল, তবে এটি খুব উচ্চ এবং শক্ত ছিল। আমি মাঝখানে শুয়ে পড়লাম, এটি খুব প্রশস্ত এবং নরম ছিল। মেয়েটি তৃতীয় বৃহত্তম বিছানায় শুয়েছিল, তিনি তার জন্য ঠিক ছিল। গোল্ডিলক্স এত আরামদায়ক এবং আরামদায়ক বোধ করেছিলেন যে তিনি দ্রুত ঘুমিয়ে পড়লেন। ভালুক পরিবার ঘরে ফিরে মেয়েটি দ্রুত ঘুমিয়েছিল। ভালুক খুব খিদে পেয়েছিল এবং সঙ্গে সঙ্গে টেবিলে চলে গেল। তার বাটিটি দেখে পাপা ভালুক সত্যিই রেগে গেলেন, কেউ আমার পরিয়া খাচ্ছিল, সে বড় হয়েছে। ভালুক মাও তার বাটিতে ঢুকলেন এবং কম জোরে গজিয়ে উঠলেন, আমার বাটি থেকেও কেউ খাচ্ছিল। এবং ভালুক শাবক তার খালি বাটিটি দেখে উচ্চস্বরে চিৎকার করে বলেছিল, কেউ আমার বাটি থেকে খায়নি, সে আমার সমস্ত পরিয়া খেয়েছে। ভাল্লুকের গন্ধে কিছু ভুল ছিল। টেবিলটি রেখেছিলেন এবং চারদিকে তাকাতে শুরু করলেন। বাবা ভালুক খেয়াল করলেন যে কেউ তার চেয়ারটি সরিয়ে নিয়ে গেছে এবং ভয়াবহ কণ্ঠে বেড়ে উঠেছে, কেউ আমার চেয়ারে বসেছিল। মা ভালুক তার চেয়ারের দিকে তাকিয়ে অভিযোগ করলেন, কেউ আমার চেয়ারে বসেছিল এবং এটিকে সেখানে থেকে সরিয়ে নিয়েছে। এবং তারপরে ভালুক তার ভাঙা চেয়ারের দিকে তাকালো এবং আবার জোরে চেঁচিয়ে উঠল, কেউ আমার চেয়ারে বসেনি, তবে ভেঙেছে। তিনটি ভাল্লুক সাবধানে শোবার ঘরে কেউ আমার বিছানায় শুয়ে পড়ে গুড়িয়ে দিয়েছিল।
ভীষণ কণ্ঠে বাবা ভালুক গর্জে উঠল এবং কেউ আমার বিছানায় শুয়ে পড়ে তা গুড়িয়ে দিয়েছিল। মা ভাল্লুককে ফুটিয়ে তুলেছিল। টেডি বিয়ার তার বিছানার দিকে তাকিয়ে আবার কেঁদে উঠল, কেউ আমার বিছানায় শুয়ে আছে। এবং তারপরে তিনি মেয়েটিকে দেখেন এবং একটি পাতলা কণ্ঠে স্কুয়েলে বলেছিলেন এবং এখনো তার মধ্যে ঘুমাচ্ছে। বাবা এবং মা ভাল্লুক বিছানায় গিয়ে দেখলেন একটি ছোট মেয়ে সেখানে ঘুমিয়ে আছে। গোল্ডিলক্স ভালুকের বাচ্চাটির কান্না থেকে জেগে উঠল এবং খুব ভয় পেয়ে গেল। তার সামনে 3টি ভাল্লুক ছিল। তিনি তাৎক্ষণিকভাবে বাসা থেকে ঝাঁপিয়ে পড়লেন এবং পিছন ফিরে না তাকিয়ে তার চোখ যেখানেই ছুটে গেলেন। মেয়েটি দীর্ঘকাল দৌড়েছিল, খুব ক্লান্ত ছিল এবং তারপরে সে তার মাকে দেখেছিল যে বনে তার নিখোঁজ মেয়েটির সন্ধান করছে। তারপর থেকে গোল্ডিলক্স সর্বদা তার মায়ের কথা শুনেছিল এবং তার অনুমতি ব্যতীত কিছুই করেনি। তিনি খুব বাধ্য, দয়ালু এবং ভালো মেয়ে হয়েছিলেন। অনেক দিন আগে গরিব মানুষ আলী বাবা তার স্ত্রী জেনবকে নিয়ে একটি পূর্ব প্রাচ্যের দেশে বাস করতেন। তিনি কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন। সে বনে কাঠ কেটে বাজারে বিক্রি করেছিল। একবার কাজ করার সময় আলী বাবা লক্ষ্য করলেন যে ঘোড়সওয়ারের একটি পুরো বিচ্ছিন্নতা তার দিকে ঝাঁপিয়ে পড়েছে। ভয়ে ভয়ে তিনি একটি গাছে উঠে পাতায় লুকিয়েছিলেন। চালকরা একটি গাছের নিচে থামল এবং ঘোড়াগুলি থেকে সোনায় ভরা বস্তাগুলি সরিয়ে ফেলল। তাদের মধ্যে ঠিক 40 জন ছিলেন। নেতৃত্ব ছিলেন একচক্ষু অধ্যাপক হাসান। আলী বাবা তৎক্ষণাৎ অনুমান করেছিলেন যে এরা ডাকাত যারা তাদের শিকার নিয়ে ফিরে এসেছিল। আলী বাবা যখন আতঙ্কের সাথে কাঁপছিলেন, সেই সময় রাজ্যপালটি নিকটবর্তী একটি শৈলীর নিকটে গেল এবং ফিসফিস করে বলল, হঠাৎ একটি অপ্রতিরোধ্য লোহার দরজা, ঘাস দিয়ে ওভারগ্রাউন্ড, শিলা খোলা। ডাকাতরা গুহায় প্রবেশ করে, সেখানে চুরি হওয়া সমস্ত স্বর্ণ লুকিয়ে রাখে। খালি ব্যাগগুলি নিয়ে জঙ্গলে চড়ে। কোনো ডাকাত নেই তা নিশ্চিত করার পরে আলী বাবা গাছ থেকে নেমে আসেন। তিনি গোপন দরজায় গিয়ে সর্দার কাছ থেকে যে বানান শুনেছিলেন তা ফিসফিস করে বললেন, দরজা খোলা। উড়ে আলী বাবা স্বর্ণ, রৌপ্য, দামি কাপড় এবং হিরে পূর্ণ একটি বিশাল গুহা দেখলেন। আলী বাবা আশেপাশে তাকালেন, তাড়াতাড়ি 2টি ব্যাগ সোনা ধরলেন, গাধাটির উপর চাপিয়ে দিয়ে বাড়ি চলে গেলেন। স্ত্রীর কাছে ফিরে আলী বাবা তাকে সোনার বস্তা দেখালেন। সম্পদ দেখে খুশি হয়ে তারা মুদ্রা গণনা শুরু করে, কিন্তু দম্পতি সফল হননি, কারণ এখানে প্রচুর কয়েন ছিল। অর্থটি একটি বিশেষ কাপ দিয়ে পরিমাপ করা উচিত ছিল, তবে দরিদ্র আলী বাবা তা পাননি। তখন জয়নব আলী বাবার ধনী ভাই কাশিমের কাছ থেকে কাপ নেওয়ার সিদ্ধান্ত নিল। কৌতূহল নিয়ে নিজেই জ্বলে উঠল কাশিম। ভিক্ষুক আলী বাবার কেন সোনার জন্য একটি পরিমাপের কাপ প্রয়োজন তা তিনি বুঝতে পারেননি। অতএব স্বামীরা কি পরিমাণে পরিমাপ করবেন তা নির্ধারণ করতে তিনি মধুর সাথে বাটির নিচের অংশটি ঘ্রাণ নিলেন। আলী বাবা বাটিটি ফিরিয়ে দিলে কাশিম লক্ষ্য করলেন সোনার কয়েন নিচে মধুতে আটকে গেছে। তিনি বুঝতে পারলেন যে আলী বাবা তার কাছ থেকে সম্পদ আড়াল করছেন। তারপরে কাশিম তার ভাইয়ের কাছে এসে হুমকি দিয়েছিল যে আলী বাবা পুরো সত্যটি না বললে তার সম্পর্কে বাদশাকে জানাতে হবে। ভীতু আলী বাবা কাসিমকে ডাকাত, গুহা এমনকি গোপন দরজা খুলে মন্ত্র সম্পর্কে বলেছিলেন। সকালে কাশিম 10টি গাধা নিয়ে গুহার দিকে রওনা হল। একটি স্পেল কাস্ট করার পরে সে ভিতরে গেল। ক্যাশের অখণ্ড সম্পদ কাশিমের মাথা ঘুরিয়ে দেয়। তিনি দীর্ঘ সময় সোনার ও মূল্যবান পাথরের মধ্যে নাচলেন এবং তার ব্যাগগুলি মুদ্রায় ভরেছিলেন। হঠাৎ দরজার বাইরে খোলসের আওয়াজ শোনা গেল। ডাকাতরা ফিরে এসেছে। কাশিম বস্তা সোনার আড়ালে লুকানোর চেষ্টা করলেও ডাকাতরা তাকে খুঁজে বেঁধে এবং অপহরণ করে। একচক্ষু রাজ্য তাৎক্ষণিকভাবে বুঝতে পেরেছিল যে গুহায় থাকা ক্যাশের সম্পর্কে কাশিম একমাত্র জানেন না। তারপরে ডাকাতটি শহরে গিয়ে জানতে পারল যে একটি নির্দিষ্ট আলী বাবা আগে দরিদ্র ছিলেন এবং এখন হঠাৎ ধনী হয়ে উঠছেন। আতামান আলী বাবাকে বাড়ির পিছু নিয়েছিল এবং রাতে এসে প্রতিশোধ নেওয়ার জন্য একটি কালো ক্রস দিয়ে তার দরজাটি চিহ্নিত করেছিল। সন্ধ্যা নাগাদ আলী বাবার স্ত্রী গাধার জলে বাগানে গেলেন। তিনি ক্রসটি দেখে তাৎক্ষণিক বুঝতে পারলেন যে এই চিহ্নটি ভালো নয়। তারপরে তিনি পাশের সমস্ত বাড়িতে একই ক্রসগুলি আঁকেন। রাতে ডাকাতরা ফিরে এসে দেখল যে সমস্ত দরজা একটি কালো ক্রস দিয়ে চিহ্নিত ছিল। তারা আলী বাবার বাড়ি খুঁজে পায়নি। তাদের পরিকল্পনা ব্যর্থ হয়েছে।
পরের দিন নেতা গাধার উপরে 40টি বড় জগ ঝুলিয়ে তাদের মধ্যে ছিনতাইকারীদের লুকিয়ে রাখেন এবং শহরের উদ্দেশ্যে যাত্রা করলেন। বাজারে তিনি মাখন বিক্রি করার ভান করেছিলেন এবং তিনি নিজেই আবার আলী বাবাকে সন্ধান করেছিলেন। অন্ধকার হয়ে গেলে সর্দার আলী বাবার বাড়ির দিকে ছিটকে গেল। ডাকাতটি রাত কাটাতে বলেছিল এবং তার বিনিময়ে 40টি বড় বড় জগল তেল উপস্থাপনের প্রস্তাব দেয়, আর আলী বাবা রাজি হয়ে গেল। তিনি সৌম্যরূপে রাজ্যপালকে গ্রহণ করেছিলেন, এমনকি গাধার উঠোনে প্রবেশের অনুমতিও দিয়েছিলেন। অতিথির জন্য রাতের খাবার প্রস্তুত করার সময় আলী বাবার স্ত্রী খেয়াল করলেন যে তারা কেবল মাখন ফুরিয়েছে। তারপরে সে উঠানের বাইরে গিয়ে তাদের অতিথি যে তেল নিয়ে এসেছিল তা নিতে উঠল, কিন্তু হঠাৎ জাগগুলিতে ডাকাতদের গন্ডগোল ও ফিসফিস। তখন জয়নব রান্নাঘরের দিকে ছুটে গেল, 1 কাপ ফুটন্ত জল ধরল এবং একজন ডাকাতকে পোড় এলে দিল। সে ভয় পেয়ে গেল, চিৎকার করল, লাফিয়ে উঠল এবং দৌড়ে গেল পাহাড়ের দিকে। পুরো বিচ্ছিন্নতা ভয়ে তার পিছনে ছুটল। তিনিও শিগগিরই অনাবৃত হয়ে যাবেন বুঝতে পেরে রাজ্যপাল বাড়ি থেকে দৌড়ে গেল এবং কোনো চিহ্ন ছাড়াই নিখোঁজ হয়ে গেল। এবং আলী বাবা এবং তার স্ত্রী সুখীভাবে জীবনযাপন করেছিলেন এবং ডাকাতরা আর ফিরে আসেনি।